একটা কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে এই বিশেষ এপিসোডটা শুরু করছি। সেটা হচ্ছে এই যে পরিবর্তনের ভোট এবং পরিবর্তনের সরকার পশ্চিমবঙ্গে আমাদের এখানে গঠিত হয়েছে, যাকে আমরা সকলে আনন্দ করে বলছি সোনার বাংলার সরকার। এখন সেই সরকারটা গঠন হওয়ার ঠিক আগে যে অংশটা ছিল সেটা হচ্ছে ভোট, ভোটে যাওয়া, ভোট দিতে যাওয়া। এখন যে সংখ্যক মানুষের সমর্থনে এই সোনার বাংলার সরকার তৈরি হয়েছে, সেই তত সংখ্যক মানুষ কিন্তু নিজের জীবনের ভয়কে তুচ্ছ করে তারা ভোট দিতে গেছিল। তারা কিন্তু জানতো না যে 4 তারিখের পরে আদৌ আর তারা বেঁচে থাকবে কিনা। এই রকম ডিসাইসিভ একটা চরম কি বলবো বার্তা দেওয়া একটা ভোট, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন, এটা সারা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়েছে কিনা সেটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়। কিন্তু এর সাথে আরো একটা জিনিস উঠে আসছে, চারপাশের সমাজে এই মুহূর্তে যেটা ঘটছে সেটা কি, সেটা হচ্ছে ওই অত সংখ্যক মানুষই কিন্তু যাদের ভোটে এই সোনার বাংলার সরকার তৈরি হলো, এবং যাকে আমি বলতাম ভোটের বহু দিন আগে থেকে, কয়েক বছর আগে থেকে, যে ইনি হচ্ছেন এই বাংলার মুক্তি সূর্য, মাননীয় শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা। কি প্রচন্ড সংগ্রাম তার, এবং আজকে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। তার ওই সংগ্রাম কালীন অবস্থাতে তিনি কিন্তু এই পুরো পশ্চিমবঙ্গের একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কোথায় কখন কি ঘটছে, কারা কারা বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত, তার সমস্ত কিছু সিনেমার মতো তার মস্তিষ্কের মধ্যে গাঁথা আছে। এবং যে কথাটা বলছিলাম, যে এই যে সংখ্যক মানুষ এই সমর্থন দিয়ে এবং ওই তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে এই সোনার বাংলার সরকার তৈরি করলো, তাদের কাছে কিন্তু আপোষ নামক জিনিসটা পাপোশের সমান। তাদেরই কাছে ওই পাপোশ আর কোনোদিন আপোষ হবে না, এবং সেটারই চিত্র আমরা গ্রাম বাংলার চতুর্দিকে বিভিন্ন রকমে বিভিন্ন চিত্রে দেখতে পাচ্ছি। পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে এই দুর্নীতির সঙ্গে যে এই সরকার জিরো টলারেন্স নিয়ে চলছে, এবং সেখানে কোনো বড় ছোট, প্রভাবশালী অপ্রভাবশালী, কুচো মেজো সেজো বড়, এসবের কোনো রকম বাদ বিচার কিন্তু নেই। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই। এইটার পরে যে চিত্রটা সামনে অপেক্ষা করে আছে, সেইটার জন্যেই এই বিশেষ এপিসোডটি। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন যেন সর্বব্যাপী হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই পশ্চিমবঙ্গের ঠকে যাওয়া এবং ঠেক খাওয়া মানুষ, যারা জীবন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকে সাহস করে ভোটটা দিয়েছে এই পরিবর্তনটা আনবার জন্যে, তারা আজকে একটা অংশ, আর একটা অংশ হচ্ছে যারা লাগাতার দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, বড় মেজো যারা কিনা ওই দুর্নীতিটা সহযোগী ছিল, এবং ছোট কুচো কাঁচা ইত্যাদি যারা তার ওই সহযোগীও ছিল এবং ওই দুর্নীতির উপভোক্তাও ছিল। এখন এরা একটা সমাজের নতুন অংশ তৈরি হয়েছে। এই নতুন অংশটি এখন তাদের এই ভোটে হেরে যাওয়ার পরেও কিন্তু যে তফাৎটা হয়েছে, সেখানে ওই আমি বারবার বলি না, অর্থম অনর্থম, কিন্তু ওই অর্থ, সেই অর্থের যে প্রাচুর্য, যে বৈভব, যে সঞ্চয়, ওই লুট করা ধন সম্পত্তির তার যে প্রাচুর্যটা, সেটা তারা এখনো বিভিন্ন জায়গাতে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে রেখে টেখে ভাবছেন
ঠিক পার পেয়ে যাওয়া যাবে। আর এই যে পাশের যে আর একটা অংশ, যাদের কাছ থেকে এরা এই লুটটা করেছে, তারা আর একটা অংশ, তারা যখন দেখছে যে এই লুটেরারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, সুন্দর করে ডিম হাতে তারা দাঁড়িয়ে যাচ্ছে সেখানে। এখন মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশ অক্ষরে অক্ষরে এই সমাজ, এই সনাতনী সমাজ তারা কিন্তু মানছেন। বা যদি বলেন এই পরিবর্তিত সমাজ, যে পরিবর্তিত সমাজে যে মানুষজন এই পরিবর্তনটা এনেছেন, যারা ঘা খেয়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন, হারানোর পরে মৃত্যুর মুখোমুখি হয়ে ভোটটা দিয়েছেন, তারা ডিম হাতে দাঁড়াচ্ছেন। শুধু না, তারা ঘরে আনন্দ প্রকাশ করছেন যখন যখন কোনো লুটেরা গ্রেপ্তার হচ্ছেন। এখন এই চিত্রটা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে এবং এই সমস্ত ভুক্তভোগী মানুষ ওই দিল্লির রাজনীতিতে কি হলো, তার সংখ্যাতত্ত্বের বিচারে পার্লামেন্টে আসন সংখ্যা কি বাড়লো কি না হলো, এই সমস্ত অত কুটকেচালির মধ্যে এখন যেতে পারছে না। এবং বিধানসভার ক্ষেত্রেও তাই, তারা একটা সেই সংসদীয় রাজনীতির যে অংশ, সেই রাজনীতির অংশ থেকে তারা ভাবছে তারা পেয়েছে স্বাধীনতা, তারা বাঁচার অবকাশ পেয়েছে, তারা মুক্তির স্বাদ পেয়েছে এবং সরকার, এই নতুন সরকার, তাদের সেই বাঁচার উপকরণগুলো যথোপযুক্তভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলছেন। পাশাপাশি যে ইকোনমিক্যাল অংশটা, অর্থনীতির যে অংশটা, সেই অংশটা নিয়ে অনেক মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন। কি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন? এই যে বললাম যে যাদের সেই লুট করা ধনসম্পত্তি তাদের কাছে এখনো রয়েছে, আর যাদের কিচ্ছু নেই, তারা শুধুমাত্র বাঁচার তাগিদে ভোটটা দিয়েছে। এই যে আড়াআড়ি ভাগ হয়ে যাওয়া দুটো সমাজ, এর মাঝখানে ওই যে ইংরেজিতে কোনো একটি বাক্য গঠন করতে গেলে বিশেষ বিশেষ কিছু টেন্সের ক্ষেত্রে কি লাগে? সাহায্যকারী ক্রিয়াপদ লাগে, অক্সিলারি ভার্ব। এখন সেই সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে যারা যারা এই দুটি অংশের মধ্যে যোগসূত্র খোঁজবার চেষ্টা করছেন, অথবা আজকে এবং গতকাল এবং লাগাতার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার কঠোর বার্তা দিচ্ছেন, কি যে ফুলের তোড়া হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে মানে বাইরে গিয়ে সেই ছবি পোস্ট করে আবার কোনো দুর্নীতিতে অংশ নিলে কিন্তু রেয়াত নেই। এটা আমি আমার মতো করে ভাষায় বলছি, তার মতো ভাষায় তিনি বলেছেন। এবং তারপরে তিনি আরো এক কদম এগিয়ে বলেছেন যে যে কোনো রকম এই ধরনের নেতা মন্ত্রী এদের সঙ্গে ছবি তুলে নিয়ে গিয়ে সেই ছবি অথবা সেই নেতার নাম ভাঙিয়ে যদি কেউ আবার বিভিন্ন রকম দুর্নীতির অংশ হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওটা আগের জমানায় যেরকম একটা কল্পনা মতো ব্যাপার ছিল, এই জমানায় কিন্তু সেটা তা নয়। এই জমানাতে রাত্রির বেলা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সকালের আলো ফোটার আগে সেই সিদ্ধান্ত কার্যকরী হয়ে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের যে কি স্পিড, সেটা মর্মে মর্মে মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মানে উৎফুল্ল হচ্ছে, আনন্দ করছে, আর অপরাধী সমাজ কঠোরভাবে সেটা উপলব্ধি করছে বা বুঝতে পারছে, তা মানে কত ধানে কত চাল হয়। এখন এই সামগ্রিক অংশটার মধ্যে থেকে যে চিত্রটা উঠে আসে সামনের দিনের জন্য, সেটা কি? এদের ওই বলে না, গাছের শিকড় যদি কেটে দেওয়া হয় তাহলে সেই গাছে কি ফুল আর ফল ধরতে পারে? সেই গাছ কি আর বেঁচে থাকে? হতেই পারে যদি এটা কাল্পনিক একটি চিত্র, ফিকশন ভাবে ভেবে নেন যে গাছের ওপরের অংশটা ভাবছে
যে আমার তো ফুল ফলে রয়েছে, আমার পাতা চকচক করছে, আমার ফলও রয়েছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই তো দেখো বাতাস উত্তর দিক থেকে বইছিল, এখন পশ্চিম দিক থেকে বইছে কি পূর্ব দিক থেকে বইছে, সমস্যা নেই। বাতাস বদলে গেলে আমিও সেই দিকে ডাল নাড়াচাড়া করব। কিন্তু কিছুক্ষণ পরে ওই গাছই কিন্তু বুঝতে পারবে যে যা, আমার ওই পাতাটা হলুদ হয়ে যাচ্ছে কেন, সেই ফলটা ঝরে পড়ছে কেন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন, হাঁসফাঁস করছে কেন, আমি শালক সংশ্লেষ করতে পারছি না কেন। খোঁজ নিতে নিতে যখন সে বুঝতে পারবে তার শিকড়টা কাটা হয়ে গেছে, এবং শিকড় যে প্রকৃত অর্থেই কাটা হচ্ছে তার প্রমাণ হচ্ছে হাত জোর করে রাস্তায় রাস্তায় পুলিশের সাথে ঘুরে বেড়াচ্ছে কে? স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর। নতুন ভাবে যিনি অবিসংবাদী মনে করতেন নিজেকে, সেই সব্যসাচী দত্ত, তিনি পুলিশের গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন কি করতে? তার নাকি, এটা সূত্রের খবর এবং এটা মিডিয়াতে বেরিয়ে গেছে, সমস্ত গণমাধ্যম সেটাই বলছে, আমিও তাই বলছি, যে তার যে সমস্ত জায়গায় অপকীর্তিগুলো করাচ্ছিল পুলিশ গোয়েন্দারা তাকে নতুন করে পুনর্নির্মাণ করছেন, যে কোন কোন জায়গায় কোন কোন লুটের মাল, কোন কোন অপকীর্তি তিনি করেছেন। কাজে আবার বেরোতে হচ্ছে, কাজে সেখানেই থেমে থাকছে না। এই শিকড়, এরাই ছিল সেই শিকড়, আর এই শিকড়গুলো দিয়েই ওই যে সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, ওদিকে পুষ্পা, আমি বড় বড় নামগুলো বলছি, আর চতুর্দিকে তো আরো কত রয়েছে। আর মোটা শিকড় বলে কাঁঠাল গাছের শিকড়। গ্রাম বাংলায় একটা কথা আছে, সেই কাঁঠাল গাছের শিকড়ের ধর্ম কি একটু ভেবে দেখলে মনের মধ্যে আশ্বাস পাবেন, শান্তি পাবেন। একটু ভাবুন, কাঁঠাল গাছের শিকড়ের থিওরিটা কি? কাঁঠাল গাছের শিকড় হচ্ছে এক জায়গার থেকে বেরোয় বহুদূর পর্যন্ত গিয়ে যদি খোঁজ করা যায় ওই গাছেরই শিকড়টাকে আবার খুঁজে পাওয়া যায়। কি আশ্চর্য! এমন জমি কেলেঙ্কারির অভিযোগ আসলো, কোথায় কলকাতা আর কোথায় শালবনী, সেখানে হাজার হাজার একর জমির কেলেঙ্কারি। কার বিরুদ্ধে? ডিজে ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। মোটা সোটা শিকড়, বা বলা যায় মূল শিকড়ের অংশ, মূল শিকড়টার অংশ তালা ভেঙে ফেলতে হলো, ডিজে ব্যানার্জির বাড়ির তালা ভেঙে ফেলতে হলো। ছুটে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাক ভরে। এসব দৃশ্য ভেবেছিলেন নাকি সুধী দর্শকবৃন্দ কখনো দেখবেন? এসব ঘটনা যে আদৌ ঘটতে পারে, মমতা ব্যানার্জি বা তার কি বলবো ভাইপো, কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি তালা ভাঙতে হচ্ছে, প্রশ্ন উঠবে না? অতক্ষণ ধরে 4 ঘন্টা ধরে তার মানে ডাকাডাকি করার পর তালাটা ভাঙতে হলো, তাহলে 4 ঘন্টা দরজাটা খুললে না কেন বাপু? আর এদিকে তো একটানা সিআইডি সমন, আজ এখনো সেই জেরা চলছে, 6-7 ঘন্টা অতিক্রম করে চলে গেছে। মাননীয় বিধায়ক কুণাল ঘোষকে সেখানে ডাকা হয়েছিল, তিনি সেখানে গিয়ে তার মতো করে তার কি হয়েছে ভিতরে সাক্ষ্যদান পর্ব করেছেন। শোনা যাচ্ছে মুখোমুখি সাক্ষ্যদান হয়েছিল কি নিয়ে? সই জাল কাণ্ড নিয়ে। আগামীকাল ইডির ডাক রয়েছে, তারপরের দিন উস্কানিমূলক বক্তব্য, ডিজে ব্যানার্জির ডিজে বাজানো নিয়ে যে উস্কানি ছিল, সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে আবার সিআইডির তলব। ইডির তলবটা ঠিক কি নিয়ে? পার কি পাবে? এখন এই শিকড়গুলো যদি না থাকে, আবার সেই এপিসোডের শুরুতে যেটা বলেছিলাম সেই অংশটা দিয়ে শেষ করি। এই যে ফান্ড, এই যে নেটওয়ার্ক, এই যে সাপোর্ট সিস্টেম, যে সাপোর্ট সিস্টেমটাকে নিয়ে এরা এই পুরো জালটা বিস্তার করেছিল, হাওয়া পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সবকিছু হওয়ার পরেও তারা কি করছে? স্থানীয় জায়গায় কোন কোন ফাঁক ফোকর গোলে সেই অর্থ বিলি করে, বা অর্থের যোগান কোথা থেকে হতো, কোন জায়গায় হতো, সেই পুরনো ফর্মুলাটাকে দিয়ে আবার
প্রচ্ছন্ন সাম্রাজ্য তৈরি করবার যে চেষ্টা করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ শিকড়, গোড়ার শিকড়, গাছের গোড়ার শিকড়, সব শিকড় কিন্তু কাটা শুরু হয়ে গেছে। কাজেই সুধী দর্শক মণ্ডলী, যারা ভাবছেন যে ওর সাথে মিশে যাচ্ছে, যা কি হলো, ও তো ওই রকম অপরাধী ছিল, ওর বাড়িতে গিয়ে গেরুয়া আবির মেখে নিচ্ছে কেন, ও গেরুয়া পতাকা হাতে ছুটে বেশি পরিমাণে বিজেপি হওয়ার চেষ্টা করছে কেন, বা তৃণমূলের থেকে আবার সেই রং পাল্টে নতুন গুন্ডা তৈরি হবে, কি আগে ছিল তৃণমূলের গুন্ডা, এখন হবে বিজেপির গুন্ডা, সে গুড়ে বালি। আগামী দিন দেখতে থাকুন। এখনো পর্যন্ত সিনেমাই শুরু হয়নি, সিনেমার ট্রেলারও শুরু বলা যায় সামান্য কিছুক্ষণ হয়েছে। মাত্র 1 মাসের একটু বেশি সময় এই রাষ্ট্রবাদী সরকার চালু হয়েছে, আর এই সরকারের সমস্ত কিছুই কিন্তু এখন কেন্দ্রের সঙ্গে জোড়া। সে আপনি একটু ওপরের স্তর দিয়ে যদি ভাবেন, ইন্টেলিজেন্স থেকে শুরু করে, এজেন্সি থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত রকম যা পরিকাঠামো আছে, আর কিন্তু সেই পুরনো ফর্মুলা নেই। এখন পুরোটাই ভারতবর্ষ, এবং ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে কি হয়, অতীতটা একটু ঘেঁটে দেখুন মশাই। তাদের বলছি যারা এখনো কুবুদ্ধিতে লিপ্ত আছেন। শুধু দর্শক মণ্ডলী, এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা হাত খুলে আপনাদের মতামত জানান, এবং এপিসোডটাকে শেয়ার করার সাথে আপনার মতামতটাও শেয়ার হয়ে যাবে। আপনারা নোটিফিকেশন অন রাখুন, যাতে নতুন এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আপনাদের কাছে এই এপিসোডটাকে এখন বিদায় নিচ্ছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। ঠিক আজকে যেমন বললাম, এটাই তো আপনাদের মনের কথা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার, বন্দে মাতরম।